এদিকে আজকের সবচেয়ে বড় খবর, ইরানের জালে আটক একাধিক মার্কিন সেনা, সৈন্য হারিয়ে মহাবিপদে আমেরিকা। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। ট্রাম্প বহু কথা বলে, যার আসলে বাস্তব ভিত্তি থাকে না। তিনি যে হারে হুমকি দামকি দেন, পরে দেখা যায় আপসে তিনি চুপসে যান, অন্যদিকে ডাইভার্ট করেন। এই ক্ষেত্রে হয়তো সেটাই ঘটতে যাবে। এদিকে এবার বিশ্বাসঘাতকদের অগ্নিবৃষ্টিতে ছাড়খাড় করার ঘোষণা ইরানের। কথা না শুনলেই হবে ভয়াবহ হামলা। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। বলা হচ্ছে ইরানের হামলায় যা হারাচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েল, তার কিছুই প্রকাশ্যে আসছে না। সরাসরি বললে খবর প্রকাশ করতে দেওয়া হচ্ছে না। ইসরায়েল ফেরত ভারতীয় সাংবাদিকরাও বলছেন, ইসরায়েলের ভেতরে গেলে বোঝার উপায় নেই এটা গাজা না ইসরায়েল। অন্যদিকে খবর আসছে যুক্তরাষ্ট্রের হাজার হাজার কোটি টাকার রাডার, যুদ্ধবিমান কিংবা রণতরী ধ্বংস করে দিচ্ছে ইরান। প্রশ্ন হলো, ইরান এত বিধ্বংসী কিভাবে হলো? চলেন শুনি বিশ্লেষণে। এদিকে চীন রাশিয়ার শক্তিতেই শক্তিমান ইরান, ল্যাজে গোবরে হচ্ছে আমেরিকা। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। ইরানের পাশে রাশিয়া তৃতীয় বিশ্বযুদ্ধের হুমকি কি ঘনিয়ে এসেছে? যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে। ঠিক সেই সময়ে প্রশ্ন উঠে, ইরানের ঘনিষ্ঠ মিত্র রাশিয়া আসলে কোথায়? যদিও এই প্রশ্নের উত্তর খুব সম্প্রতি দিয়েছেন খোদ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে পাঠানো এক বার্তায় স্পষ্ট করেন, মস্কো তেহরানের সার্বভৌমত্ব রক্ষার প্রচেষ্টাকে সমর্থন করে। বার্তায় তিনি উল্লেখ করেন, আমাদের দুই দেশের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ ও সুপ্রতিবেশী সুলভ। এদিকে ইসরায়েলের দুই শহর ও জর্ডানে মার্কিন বিমান ঘাঁটিতে ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, ব্যাপক হতাহতের আশঙ্কা। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলার পর থেকেই একটি প্রশ্ন উঠছিল, ইরানের ঘনিষ্ঠ বন্ধু রাশিয়া তাহলে কি করছে? এ নিয়ে আলোচনা ছিল তুঙ্গে, কিন্তু কথায় আছে না দর্শক, ওস্তাদের মার শেষ রাতে। আর ভ্লাদিমির পুতিনের রাশিয়া ঠিক এই কাজটি করেছে, যাতে পুরো যুদ্ধের মরি ঘুরে যাচ্ছে। এদিকে ইরান যুদ্ধ ঘিরে তেল আবিবে বিক্ষোভ, নেতানিয়াহুর বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে। নেতানিয়াহুর পদত্যাগ চাচ্ছে ইসরায়েলিরা। কূটনৈতিক আলোচনার মধ্যেই হঠাৎ করে ইরানের মাটিতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ভয়াবহ হামলার পর থেকে মধ্যপ্রাচ্যে শুরু হয়েছে ভয়াবহ যুদ্ধের উত্তেজনা। এবার যেন সেই যুদ্ধের জ্বলন্ত আগুনে সরাসরি ঘি ঢালল রাশিয়া। যারা ভেবেছিলেন পুতিন তার মিত্র ইরানকে একা ফেলে দিয়েছেন, তাদের সব হিসাব নিকাশ ভুল প্রমাণ করে দৃশ্যপটে হাজির হলো মস্কো। ইরানের হামলার ফল এতটা ভয়ঙ্কর হবে তা বোধ হয় কল্পনা করতে পারেনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে শাস্তি দিতে গিয়ে নিজেই ফেসে গেছে আমেরিকা। যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই কয়েকজন মার্কিন সেনাকে আটক করেছে তেহরান, অথচ ওয়াশিংটন নাকি সেই সত্য গোপন করে বলেছে তারা যুদ্ধে নিহত হয়েছে। ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানির এই দাবি ঘিরে নতুন করে তৈরি হয়েছে তীব্র উত্তেজনা। তবে এই দাবিকে নাকচ করেছে ওয়াশিংটন। কিন্তু যুদ্ধক্ষেত্রে বৃদ্ধি পাচ্ছে হতাহত, বাড়ছে রহস্য। তাই তো পুরো বিশ্ব এখন চেয়ে আছে এক প্রশ্নের উত্তরে, শাস্তি দিতে গিয়ে কি শেষ পর্যন্ত নিজের ফাঁদেই পড়ছে আমেরিকা? স্বীকার করতে এসে নিজেই শিকার আমেরিকা। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে এমনটাই দাবি করেছে ইরান। দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি জানিয়েছেন, সংঘাত শুরুর পর ইরানি বাহিনীর হাতে বন্দী হয়েছেন কয়েকজন মার্কিন সেনা। তবে যুক্তরাষ্ট্র এই ঘটনা গোপন করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। তার এই মন্তব্যের পরই নতুন করে আলোচনায় আসে যুদ্ধক্ষেত্রে মার্কিন সেনাদের প্রকৃত পরিস্থিতি। তবে ইরানের এই দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করেছে ট্রাম্প প্রশাসন। মার্কিন সেন্ট্রাল কমান্ডের এক মুখপাত্র বলেন, মার্কিন সেনাদের আটক করার বিষয়ে ইরানের দাবি সম্পূর্ণ মিথ্যা। তবে যুদ্ধের বাস্তবতা দেখাচ্ছে ভিন্ন চিত্র। গত 28 ফেব্রুয়ারি সংঘাত শুরুর পর থেকে অন্তত 6 জন মার্কিন সেনা নিহত হয়েছে বলে স্বীকার করেছে আমেরিকা। এদিকে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেট। আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতেও প্রভাব ফেলেছে এই যুদ্ধ। ট্রাম্পের রাজনৈতিক ভিত্তি মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন শিবিরের মধ্যেও দেখা দিয়েছে বিভাজন। অনেক সমর্থকই প্রশ্ন তুলেছেন, নির্বাচনী প্রচারণায় ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি নতুন কোনো অন্তহীন যুদ্ধ শুরু করবেন না। এদিকে ইরান বলছে কোনোভাবেই আত্মসমর্পণ করবে না তারা। আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে 1 ইঞ্চি জমিও ছাড় না দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের এই সংঘাতে নতুন প্রশ্ন উঠে এসেছে। যুদ্ধের ময়দানে স্বীকার করতে গিয়ে সত্যি কি নিজেই শিকার হয়ে যাচ্ছে আমেরিকা? এখন সেই প্রশ্নের উত্তর খুঁজছে পুরো বিশ্ব। এদিকে চীন রাশিয়ার শক্তিতেই শক্তিমান ইরান, ল্যাজে গবরে হচ্ছে আমেরিকা। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের লড়াই যে এক অসম যুদ্ধ তা নিয়ে কোনো সন্দেহ নেই। এর লড়াই এক পেশে। আমেরিকার সঙ্গে পাল্লা দেওয়া আমেরিকার পক্ষে সম্ভব নয়, কিন্তু বাস্তব পরিস্থিতি বলছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে সমান তালে লড়াই করছে ইরান। এতদিন মধ্যপ্রাচ্যে মাথা উঁচু করে যেসব মার্কিন ঘাঁটি ছিল, ইরান সেই সব মার্কিন ঘাঁটি গুড়িয়ে দিয়েছে। আকাশেই তারা ধ্বংস করছে মার্কিন অহমিকা, মিশিয়ে দিচ্ছে একের পর এক যুদ্ধবিমান। ইরান বার্তা আমেরিকাকে এই বার্তাই দিচ্ছে, এটা ভেনেজুয়েলা নয়, দেশটার নাম ইরান।
প্রশ্ন হচ্ছে শক্তিমত্তার বিচারে ইরান তেহরানের থেকে অনেকাংশে পিছিয়ে থেকেও কিভাবে আমেরিকার সঙ্গে পাল্লা দিয়ে চলেছে। কারা রয়েছে ইরানের পিছনে? কারা ইরানকে মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে রসদ জুগিয়ে চলেছে? খোলা চোখে দেখলে ধরা পড়বে যে ইরান একা লড়াই চালিয়ে যাচ্ছে। তবে অন্দরের খবর হলো ইরানকে প্রযুক্তিগত দিক থেকে সাহায্য করে চলেছে চীন ও রাশিয়া। ইরানের হাতে তারা তুলে দিয়েছে প্রযুক্তির এক অদৃশ্য দেওয়াল। ফলে ইরানের বিরুদ্ধে লড়াই করা আমেরিকার কাছে ক্রমশ কঠিন হয়ে পড়ছে। বিশ্লেষকেরা বলছেন চীন বা রাশিয়া সরাসরি যুদ্ধে অংশ না নিলেও তেহরানকে আধুনিক মিসাইল গাইডেন্স ও জ্যামিং সিস্টেম সরবরাহ করছে। বিশেষ করে চীনের বিশাল স্যাটেলাইট নেটওয়ার্ক এক বিশ্বস্ত পাহারাদারের মতো কাজ করছে। ফলে ওয়াশিংটন বা তেল আভিভ যখনই কোথাও কোনো সেনা মোতায়েন করছেন বা যুদ্ধজাহাজ সরাচ্ছে, মুহূর্তের মধ্যে সেই তথ্য ধারণ করে শব্দের চেয়েও দ্রুত গতিতে পৌঁছে দিচ্ছে ইরানের কাছে। সংবাদভিত্তিক ম্যাগাজিন দ্য ক্র্যাডল চীন তাদের উচ্চ প্রযুক্তির মাধ্যমে কাতার, জর্ডান এবং সৌদি আরবে থাকা মার্কিন ঘাঁটির উচ্চ রেজলিউশনের ছবি এবং লক্ষ্যবস্তুর ডেটা ইরানের কাছে পৌঁছে দিচ্ছে। আর সেই ডেটা ব্যবহার করে তেহরান মার্কিন ঘাঁটিতে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। আর তাতে মার্কিনীদের কপালে চিন্তার ভাঁজ চওড়া হচ্ছে। এছাড়া এই যুদ্ধে ইরান ব্যবহার করছে চীনের BDS-3 নেভিগেশন সিস্টেম। এই পদ্ধতিতে লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত আনা সম্ভব। চায়না ন্যাশনাল নেভিগেশন অফিস অনুসারে এটি একটি উচ্চ নির্ভুলতা, টেকসই এবং নিরাপদ সিস্টেম, যা 2035 সালের মধ্যে আরও স্মার্ট এবং সমন্বিত ব্যবস্থায় রূপান্তরিত করার পরিকল্পনা রয়েছে। প্রতিটি স্যাটেলাইট তার অবস্থান এবং নিখুঁত সময় সম্বলিত সিগন্যাল দ্রুত পাঠাতে থাকে। ফলে মার্কিন ড্রোন বা মিসাইল জ্যামিং প্রযুক্তি ইরানের ওপর আর তেমন প্রভাব ফেলতে পারে না। বিবিসির একটি প্রতিবেদনে বলা হয়েছে চীন এবং ইরান সবসময় বন্ধুসুলভ ছিল। তেহরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি শেষবার 1989 সালে চীন গিয়েছিলেন। গ্রেট ওয়ালে তার ছবি তোলা রয়েছে। 2016 সালে শি জিনপিং তেহরান সফরের পর তাদের অংশীদারিত্ব আরও গভীর হয়। 2021 সালে দুই দেশ 25 বছরের কৌশলগত চুক্তি সই করে। চীন 25 বছরে ইরানে $400 বিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিল। এর বিনিময়ে ইরান তেল সরবরাহের প্রতিশ্রুতি দেয়। সেন্টার অন গ্লোবাল এনার্জি পলিসি অনুসারে 2025 সালে চীন ইরান থেকে প্রতিদিন 13.8 লক্ষ ব্যারেল অপরিশ্রুত তেল আমদানি করেছে। এটা চীনের মোট আমদানির প্রায় 12%। মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বাহিনীর ওপর হামলা চালাতে ইরানকে তথ্য দিয়ে সাহায্য করছে রাশিয়া। গোয়েন্দা তথ্যের সঙ্গে সংশ্লিষ্ট 3 কর্মকর্তা ওয়াশিংটন পোস্টকে এই তথ্য নিশ্চিত করেছেন। ওই 3 কর্মকর্তা জানিয়েছেন যুদ্ধ শুরু হবার পর থেকে রাশিয়া ইরানকে মার্কিন যুদ্ধজাহাজ এবং বিমানসহ বিভিন্ন সামরিক স্থাপনার অবস্থান পাঠিয়েছে। এটি এক বড় ধরনের প্রচেষ্টা বলেই মনে হচ্ছে। এদিকে ইসরায়েলের 2 শহর ও জর্ডানে মার্কিন বিমান ঘাঁটিতে ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, ব্যাপক হতাহতের আশঙ্কা। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস দাবি করেছে যে তারা ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহর তেল আবিব এবং বীরশেবার একাধিক সামরিক লক্ষ্যবস্তুতে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তাসনিম নিউজ এজেন্সির বরাতে জানা গেছে এই অভিযানে জর্ডানের আজরাক শহরে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটি মুয়াফাক আল সালতিতেও কয়েক দফা আঘাত হানা হয়েছে। IRGC এই ঘাঁটিটিকে মার্কিন হামলাকারী যুদ্ধবিমানের প্রধান উৎস হিসেবে অভিহিত করেছে। তেহরান হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে আগামী কয়েক ঘণ্টা ও দিনগুলোতে এই হামলার মাত্রা এবং গভীরতা আরও বহুগুণ বৃদ্ধি পাবে। এদিকে আরব আমিরাতে অব্যাহত ইরানি ড্রোন ও মিসাইল হামলায় নিহতের সংখ্যা বেড়ে 4 জনে দাঁড়িয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে নিহতদের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান ও নেপালের নাগরিক রয়েছেন। এদিকে ইরান যুদ্ধ ঘিরে তেল আবিবে বিক্ষোভ, নেতানিয়াহুর বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে। নেতানিয়াহুর পদত্যাগ চাচ্ছে ইসরায়েলিরা। ইরানের সঙ্গে যুদ্ধ তীব্র হওয়ার সঙ্গে সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দেশটির ভেতরেই ক্ষোভ বাড়ছে। যুদ্ধের দ্বিতীয় সপ্তাহে প্রবেশের প্রেক্ষাপটে তেল আবিবে বিক্ষোভে নেমেছেন শত শত মানুষ। ইসরায়েলের বাণিজ্যিক নগরী তেল আবিব এর কেন্দ্রস্থল হাবিমা স্কয়ারে জড়ো হয়ে বিক্ষোভকারীরা ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযানের প্রতিবাদ জানান। এতে দেশটির সমাজে যুদ্ধ নিয়ে গভীর বিভাজনের চিত্র ফুটে ওঠে। বিক্ষোভ চলাকালে পরিস্থিতি কিছু সময়ের জন্য উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। যুদ্ধবিরোধী বিক্ষোভকারীদের মুখোমুখি হন যুদ্ধপন্থী সমর্থকেরা। এ সময় তারা স্লোগান দেন এবং বিভিন্ন ব্যানার প্রদর্শন করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তা বাহিনী হস্তক্ষেপ করে এবং দুপক্ষকে আলাদা করে দেয়, যাতে সংঘর্ষের ঘটনা না ঘটে। তবে যুদ্ধের সমর্থকেরা ইসরায়েল সরকারের পদক্ষেপের পক্ষে অবস্থান নিয়ে বলেন, ইরানের বিরুদ্ধে হামলা দেশটির জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয়। সূত্র টাইমস অফ ইন্ডিয়া।
এদিকে এবার বিশ্বাসঘাতকদের অগ্নিবৃষ্টিতে সরকার করার ঘোষণা ইরানের। কথা না শুনলেই হবে ভয়াবহ হামলা। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সহযোগিতা করার অভিযোগে আরব দেশগুলোকে শায়েস্তা করাতে অনবরত হামলা চালিয়ে যাচ্ছে ইরান। তাদের মিসাইল ও ড্রোন হামলায় বিপর্যস্ত সৌদি আরব, আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইনের মতো দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটির পাশাপাশি জ্বালানি অবকাঠামোতে হামলা চালাচ্ছে ইরানি বাহিনী। অবশ্যই সব দেশগুলোর কাছে সাম্প্রতিক হামলার জন্য রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে ক্ষমাও চেয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এর ঠিক কয়েক ঘন্টা আগেই ইরানের ড্রোন ও মিসাইলগুলো ওই দেশগুলোর ভূখণ্ডে তাণ্ডব চালিয়েছে। বিশ্লেষকদের অভিযোগ, তেহরানের এই শান্তি ও শক্তির দ্বিমুখী অবস্থান পুরো উপসাগরীয় অঞ্চলে এক চরম বিভ্রান্তি ও আতঙ্ক সৃষ্টি করেছে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তীব্র হামলার মধ্যেও ইরান আত্মসমর্পণ করবে না বলে সাফ জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের কোনো বিনা শর্তে আত্মসমর্পণের প্রস্তাব ইরান গ্রহণ করবে না। ইরানের শত্রুরা যেন তাদের এই আত্মসমর্পণের আকাঙ্ক্ষা কবরে নিয়ে যায় বলেও মন্তব্য করেন তিনি। সেই সঙ্গে প্রতিবেশী দেশগুলোতে হামলার বিষয়ে মুখ খোলেন তিনি বলেন, ইরান কেবল তখনই প্রতিবেশী দেশগুলোকে লক্ষ্য করে হামলা চালাবে যখন তারা আক্রান্ত হবে। আশ্চর্যের বিষয় হচ্ছে, ইরানি প্রেসিডেন্টের এই শান্তিবাদী বক্তব্যের মাত্র কয়েক ঘন্টা আগে এবং পরে ইরানের পক্ষ থেকে ইরাক, আরব আমিরাত, বাহরাইন, কুয়েত এবং কাতারে ব্যাপক ড্রোন ও মিসাইল হামলা চালানো হয়। ট্রাম্প বহু কথা বলে যার আসলে বাস্তব ভিত্তি থাকে না। তিনি যে হারে হুমকি দামকি দেন, পরে দেখা যায় আপসে তিনি চুপসে যান, অন্যদিকে ডাইভার্ট করেন। এই ক্ষেত্রে হয়তো সেটাই ঘটতে যাচ্ছে। ইরান বলেছে ট্রাম্পকে তারা ছাড়বে না, ট্রাম্পকে তার ভুলের মাসুল দিতেই হবে। সেই মাসুলটা কোন পর্যায়ে সেটা এখনো পরিষ্কার না, তার পরিষ্কার চিত্র ইরান এখনো দেয়নি। তবে এটা বড় ধরনের একটা হুমকি অবশ্যই। অন্যদিকে ট্রাম্পও কিন্তু বসে নেই। খবরে প্রকাশ হয়েছে যে ইরানকে টুকরো টুকরো করতে চায়, এই জন্য কুর্দি বিদ্রোহীদেরকে উস্কানি দেওয়া হচ্ছে। ইরান, ইরাক সহ আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা 3 কোটি জনগোষ্ঠী কুর্দি, যাদের কোনো স্বাধীন আবার ভূমি নেই। ট্রাম্প হয়তো চাইছে যে এই সুযোগে যদি তারা লড়াই করে, যুদ্ধ করে ভিতরে ঢুকে পড়তে পারে, তাহলে তারা যাতে একটা স্বাধীন কুর্দিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারে, যেটাকে সমর্থন দেবে ট্রাম্প। তেমন হয়তো পরিকল্পনা আছে, সেই খবরও গণমাধ্যমে এসেছে। দর্শক, আমরা ট্রাম্পকে ছাড়বো না, তাকে মাসুল গুনতেই হবে। ইরানে যে যুদ্ধ শুরু হয়েছে সেজন্য দায়ী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আন্তর্জাতিক ভুল হিসাব নিকাশ, এবং এই জন্য তাকে মাসুল গুনতেই হবে। তার আগ পর্যন্ত ইরান পিছু হটবে না। ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি এই কথা জানিয়েছেন। শনিবার ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে লারিজানি বলেন, এখন ইরান এবং মধ্যপ্রাচ্যে যা হচ্ছে তা আসলে প্রেসিডেন্ট ট্রাম্পের ভুল আন্তর্জাতিক হিসাব নিকাশের ফলাফল। তিনি ভেবেছিলেন ভেনেজুয়েলায় তিনি যা করেছিলেন এখানেও সেই মডেল তিনি করতে পারবেন, এবং তা করতে গিয়ে তিনি নিজেই পড়েছেন ঝামেলায়। এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য একটা কৌশলগত অচল অবস্থা তৈরি করেছে। ওয়াশিংটন এখন নিজেদের ভুল হিসাবের কাদা জলে আটকা পড়েছে। তবে আমরা ট্রাম্পকে ছাড়বো না, যে ভুল তিনি করেছেন সেজন্য তাকে মাসুল গুনতেই হবে। ভয়ঙ্কর কথা। ইরানের পরমাণু প্রকল্প নিয়ে 6 ফেব্রুয়ারি থেকে 27 ফেব্রুয়ারি পর্যন্ত 21 দিন ধরে সংলাপ চলে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে। 27 ফেব্রুয়ারি কোনো প্রকার সমঝোতা চুক্তি ছাড়াই শেষ হয় সংলাপ, এবং তার পরের দিন 28 ফেব্রুয়ারি ইরানে অপারেশন এপিক ফিউরি শুরু করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ওয়াশিংটনের সঙ্গে তাল মিলিয়ে একই সময় ইরানে সামরিক অভিযান চালায়। অপারেশন রোয়ারিং লায়ন নামে ইসরায়েলও শুরু করে। হামলার পাল্টার জবাব হিসাবে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন সেনাঘাঁটিগুলোতে দফায় দফায় ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ইরান। এই হচ্ছে খবর। আরেকটা খবর হচ্ছে যে ইরানকে টুকরো টুকরো করতে চায় যুক্তরাষ্ট্র, এবং ইসরায়েলের সামরিক বাহিনীর হামলায় টানা 90 দিনের মতো ইরান জুড়ে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চলছে। এই হামলার প্রতিশোধে ইসরায়েল সহ পুরো মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বাহিনীর ঘাঁটি এবং ইসরায়েলি স্বার্থে পাল্টা হামলাও করেছে ইরান। ইরানে হামলা শুরুর কয়েক মাস আগে থেকে ইরান বিরোধী ক্যাম্পেইন চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র। সেই সময় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে আন্দোলনে প্রকাশ্যে উস্কানি দিয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, যদিও ব্যাপক বল প্রয়োগ করে সেই আন্দোলন দমন করে ইরানের নিরাপত্তা বাহিনী। এরপর অনেকটা আকস্মিকভাবে 28 ফেব্রুয়ারি ইরানে হামলা শুরু করে ইসরায়েল এবং ইরানের সামরিক বাহিনী। এখন ইরানকে ভেঙে টুকরো টুকরো করাই হচ্ছে তাদের লক্ষ্য। তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফুয়াদ ইজাদি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে বলেছেন, ইরানকে ভেঙে ফেলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েকদিন আগে এক বক্তৃতায় যুদ্ধ শেষে ইরানের মানচিত্র আগের মতো থাকবে না বলে ইঙ্গিত দিয়েছিলেন। ট্রাম্পের সেই বক্তৃতার প্রতি ইঙ্গিত করে অধ্যাপক ফুয়াদ ইজাদি বলেছেন, এতে বোঝা যায় যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানকে বলকানিজ বা ছোট ছোট অঞ্চলে বিভক্ত করার পরিকল্পনা করছে।
পারস্য উপসাগরের উত্তর দিকে অবস্থিত ইরানের তেল সমৃদ্ধ অঞ্চলগুলোর প্রতি ট্রাম্পের আগ্রহ রয়েছে উল্লেখ করে ইজাদি বলেন, আমার মনে হয় ট্রাম্প ইরানের তেল সমৃদ্ধ অংশগুলো বিচ্ছিন্ন করার বিষয়ে আগ্রহী। তিনি সম্ভবত তেল সমৃদ্ধ এই অঞ্চলগুলোর দায়িত্বে নিজের পছন্দের কাউকে বসাবেন এবং ইরানের বাকি অংশের প্রতি তার তেমন কোনো আগ্রহ থাকবে না। এইগুলি হলো খুবই অবাস্তব চিন্তা, আবার কুর্দি বিদ্রোহীদেরকে ঢোকাচ্ছে এই সমস্ত প্রক্রিয়াগুলো সমাধান করার জন্য। কিন্তু বাস্তবে এগুলি থাকবে না, কারণ ট্রাম্প বহু কথা বলে যার আসলে বাস্তব ভিত্তি থাকে না। তিনি যে হারে হুমকি ধামকি দেন, পরে দেখা যায় আপসে তিনি চুপসে যান, অন্যদিকে ডাইভার্ট করেন। এই ক্ষেত্রে হয়তো সেটাই ঘটতে যাচ্ছে। বলা হচ্ছে ইরানের হামলায় যা হারাচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েল তার কিছুই প্রকাশ্যে আসছে না। সরাসরি বললে খবর প্রকাশ করতে দেওয়া হচ্ছে না। ইসরায়েল ফেরত ভারতীয় সাংবাদিকরাও বলছেন, ইসরায়েলের ভেতরে গেলে বোঝার উপায় নেই এটা গাজা না ইসরায়েল। অন্যদিকে খবর আসছে যুক্তরাষ্ট্রের হাজার হাজার কোটি টাকার রাডার, যুদ্ধবিমান কিংবা রণতরী ধ্বংস করে দিচ্ছে ইরান। প্রশ্ন হলো, ইরান এত বিধ্বংসী কিভাবে হলো? চলেন শুনি বিশ্লেষণে। ওয়াশিংটন পোস্ট ঘটা করে সংবাদ করেছে, যুদ্ধে ইরানকে সব ধরনের সাহায্য করছে রাশিয়া। তা নিয়ে দুনিয়া তোলপাড়। এর আগে খবর, স্যাটেলাইটের তথ্য সরবরাহ করে ইরানকে কয়েক ধাপ এগিয়ে দিচ্ছে চীন। এর ফলে ইরান নিখুঁতভাবে হামলে পড়ছে শত্রুর ঘাড়ে, আর তাতেই ঘুরে গেছে গোটা যুদ্ধের মোড়। মার্চের এই উত্তাল দিনগুলোতে মধ্যপ্রাচ্যের মানচিত্র এক অভাবনীয় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। গত কয়েক সপ্তাহ ধরে ইরান ও ইসরায়েলের মধ্যে যে ছায়াযুদ্ধ চলছিল তা এখন এক প্রকাশ্য এবং ভয়াবহ রূপ নিয়েছে। ওয়াশিংটন পোস্টের সাম্প্রতিক এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা জিআরইউ সরাসরি ইরানের রেভলিউশনারি গার্ডস বা আইআরজিসিকে অত্যন্ত গোপনীয় এবং স্পর্শকাতর তথ্য সরবরাহ করছে। এই তথ্যের মধ্যে রয়েছে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন নৌবাহিনীর প্রতিটি যুদ্ধজাহাজের নিখুঁত অবস্থান এবং তাদের গতিবিধি। রাশিয়ার এই সক্রিয় অংশগ্রহণ যুদ্ধের মোড়কে এমনভাবে ঘুরিয়ে দিয়েছে যা কয়েক মাস আগেও অকল্পনীয় ছিল। মস্কো এখন কেবল কূটনৈতিক সমর্থন দিয়ে ক্ষান্ত হচ্ছে না, তারা তাদের লোটস S1 ইলেকট্রনিক ইন্টেলিজেন্স স্যাটেলাইট নেটওয়ার্ককে ইরানের মিসাইল কমান্ড সেন্টারের সঙ্গে যুক্ত করে দিয়েছে। এর ফলে লোহিত সাগর বা পারস্য উপসাগরে থাকা মার্কিন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপগুলো এখন ইরানের কামিকাজে ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের জন্য এক সহজ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। গত এক সপ্তাহে লোহিত এবং পারস্য উপসাগরে 3টি মার্কিন ডেস্ট্রয়ার জাহাজ ইরানের হামলার মুখে পড়েছে, যার মধ্যে একটির সলিল সমাধি হয়েছে এবং বাকি দুটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, বর্তমানে অচল অবস্থায় রয়েছে বলে খবর। গোয়েন্দা তথ্যের এই আদান প্রদান কেবল রাশিয়ার মধ্যেই সীমাবদ্ধ নেই। চীন এই মহাযুদ্ধে এক নতুন মাত্রা যোগ করেছে তাদের মহাকাশ প্রযুক্তির মাধ্যমে। সিবিসি নিউজের এক বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, বেইজিং তাদের জিলিন 1 কনস্টেলেশন এবং পেইচো নেভিগেশন সিস্টেমের এক্সেস ইরানের হাতে তুলে দিয়েছে। এর আগে ইরান যখন ইসরায়েলের উপরে হামলা চালাতো তখন তাদের লক্ষ্য ভেদে কিছুটা অনিশ্চয়তা থাকতো। বর্তমানে চীনের হাই রেজলিউশন ইমেজিং এবং রিয়েল টাইম ডাটা স্ট্রিমিং প্রযুক্তির কারণে ইরানের ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার সবচেয়ে দুর্বল পয়েন্টগুলো খুঁজে বের করতে পারছে। পরিসংখ্যান অনুযায়ী যুদ্ধের আগে ইরানের লক্ষ্যভেদের নির্ভুলতা যেখানে ছিল 70 থেকে 75%, বর্তমানে তা 95% ছাড়িয়ে গেছে। চীনের সরবরাহ করা আধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম ব্যবহার করে ইরান ইসরায়েলি রাডারগুলোকে প্রায়শই অন্ধ করে দিচ্ছে। গত 7 দিনে ইসরায়েলের 18টি অত্যাধুনিক রাডার সিস্টেম ইরানের সুনির্দিষ্ট হামলায় ধ্বংস হয়েছে, যার ফলে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার 66% কার্যকারিতা বর্তমানে বিলীন হওয়ার পথে। হাজার কোটি টাকার যে রাডার ব্যবস্থা একসময় অভেদ্য মনে করা হতো, সেগুলো এখন স্রেফ জঞ্জালে পরিণত হচ্ছে। ইসরায়েলের ভেতরে ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র গোপন রাখতে দেশটির সরকার যে কঠোর সেন্সরশিপ আরোপ করেছে তা এখন ধীরে ধীরে ফাঁস হতে শুরু করেছে। বিবিসি এবং আল জাজিরা সাংবাদিকরা ইসরায়েলের বিভিন্ন শহর থেকে যে তথ্য পাঠাচ্ছেন তা রীতিমতো শিউরে ওঠার মতো। ইসরায়েল ফেরত অনেক সাংবাদিক বলছেন, তেল আবিব বা হাইফার অবস্থা এখন গাজার ধ্বংসস্তূপের কথা মনে করিয়ে দিচ্ছে। বিশেষ করে নেভাটিম এবং তেলনপ বিমান ঘাঁটির মতো কৌশলগত জায়গাগুলোতে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর সেখানে অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী গত এক সপ্তাহে এই ঘাঁটিগুলোতে অন্তত 9টি অত্যাধুনিক F-35 স্টেলথ ফাইটার বিমান পুরোপুরি ধ্বংস বা মেরামতের অযোগ্য হয়ে পড়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতির পরিমাণ নগণ্য দেখালেও স্যাটেলাইট ইমেজ ভিন্ন কথা বলছে। ইরানের এই বিধ্বংসী ক্ষমতার পেছনে রাশিয়ার দেওয়া টার্গেটিং ডেটা এবং চীনের দেওয়া লজিস্টিক সাপোর্ট মূল শক্তি হিসেবে কাজ করছে। রাশিয়ার অত্যন্ত শক্তিশালী ত্রাসুকা 4 মোবাইল ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমের একটি সংস্করণ এখন তেহরানের হাতে পৌঁছে গেছে বলে জানা যায়। এই সিস্টেমটি মার্কিন এবং ইসরায়েলি যুদ্ধ বিমানের জিপিএস সিগন্যালকে বিভ্রান্ত করে দিচ্ছে। যুদ্ধের এই পর্যায়ে একটি অসম আর্থিক সমীকরণ লক্ষ্য করা যাচ্ছে, যা পশ্চিমা জোটের পিঠ দেয়ালে ঠেকিয়ে দিয়েছে। ইরানের এক একটি সস্তা কামিকাজে ড্রোনের নির্মাণ খরচ যেখানে মাত্র $20 থেকে $30,000, সেখানে সেগুলো ঠেকাতে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে এক একটি ইন্টারসেপ্টর মিসাইলের পেছনে ব্যয় করতে হচ্ছে $2 থেকে $3 মিলিয়ন। অর্থাৎ একটি সস্তা ড্রোন ধ্বংস করতে 100 গুণ বেশি অর্থ খরচ হচ্ছে। একইভাবে ইরানের $5 থেকে $8 লাখ মূল্যের হাইপারসনিক ফাত্তাহ 2 ক্ষেপণাস্ত্রগুলো ঠেকানোর মতো কার্যকর প্রযুক্তি বর্তমানে তেল আবিবের হাতে নেই। গত এক সপ্তাহে ইসরায়েলের 12টি আয়রন ডোম ব্যাটারি আংশিক বা পূর্ণভাবে ধ্বংস হয়েছে এবং তারা এখন নতুন ইন্টারসেপ্টর মিসাইলের তীব্র সংকটে ভুগছে। এই চরম আর্থিক এবং সামরিক ক্ষয়ক্ষতি ইসরায়েলের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার উপক্রম করেছে। অন্যদিকে লোহিত সাগরে মার্কিন নৌবহরের উপরে ইরানের ক্রমাগত চাপ বৈশ্বিক বাণিজ্যের গতিপথ বদলে দিচ্ছে। ইন্টেলিজেন্স রিপোর্ট অনুযায়ী ইরান এখন রাশিয়ার স্যাটেলাইট ইন্টেলিজেন্স ব্যবহার করে ইসরায়েলের আন্ডারগ্রাউন্ড কমান্ড সেন্টারগুলোর নিখুঁত স্থানাঙ্ক এবং দেয়ালের পুরুত্ব পর্যন্ত মেপে ফেলছে। ফলে তাদের বিশেষায়িত বাংকার বাস্টার ক্ষেপণাস্ত্রগুলো সরাসরি মাটির নিচে থাকা লক্ষ্যবস্তুর হৃৎপিণ্ডে আঘাত হানছে। গত 7 দিনে এমন অন্তত 5টি অত্যন্ত গোপনীয় কমান্ড সেন্টার বিধ্বংস হওয়ার খবর পাওয়া গেছে। বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে এই সংঘাতকে এখন কেবল একটি আঞ্চলিক যুদ্ধ হিসেবে দেখার সুযোগ নেই। এটি মূলত মার্কিন একচ্ছত্র আধিপত্যের বিরুদ্ধে রাশিয়া, চীন এবং ইরানের এক অঘোষিত জোটের মহড়া হিসেবে দেখছেন সামরিক বিশ্লেষকরা। রাশিয়ার S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং সুখয় 35 যুদ্ধ বিমানের প্রথম ব্যাচ ইতোমধ্যে ইরানের মাটিকে এক দুর্ভেদ্য দুর্গে পরিণত করেছে।
রাশিয়ার দেওয়া রেজোনেন্স NE রাডার ব্যবস্থা ইরানকে এমন এক সক্ষমতা দিয়েছে যার মাধ্যমে তারা প্রায় 800 কিলোমিটার দূর থেকেই মার্কিন স্টেলথ বিমানের অবস্থান জেনে যাচ্ছে। চীনের কোয়ান্টাম এনক্রিপশন এবং অর্থনৈতিক নিরাপত্তা বেষ্টনী ইরানকে দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য মানসিকভাবে অনেক বেশি শক্তিশালী করেছে। বেইজিং নিশ্চিত করেছে যেন ইরানের জ্বালানি রপ্তানি এবং অস্ত্র উৎপাদনের কাঁচামাল সরবরাহে কোনো ঘাটতি না থাকে। এই সম্মিলিত শক্তির সামনে মার্কিন দম্ভের দেওয়াল ধসে পড়তে শুরু করেছে। বর্তমানে মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্য পুরোপুরি বদলে গেছে এবং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী যেখানে আগে একতরফা আধিপত্য বিস্তার করত, এখন তাদের নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য প্রাণপণ লড়াই করতে হচ্ছে। 2026 সালের এই যুদ্ধ কেবল ক্ষেপণাস্ত্র আর ড্রোনের লড়াই নয়, এটি মূলত তথ্যের লড়াই। রাশিয়া এবং চীন যেভাবে ইরানকে তথ্যের যোগান দিচ্ছে, তাতে তেহরান প্রতিটি আঘাত করছে গাণিতিক নির্ভুলতায়। গত এক সপ্তাহে ইসরায়েলের 4টি বড় সামরিক লজিস্টিক হাব এবং ফুয়েল ডিপো ধ্বংস হওয়ার ফলে তাদের সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে বলে খবর বেরিয়েছে। আরও জানা যাচ্ছে প্রতিদিন গড়ে 150টির বেশি সাইবার হামলার শিকার হয়ে ইসরায়েলি বিদ্যুৎ গ্রিড এবং যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে পড়ছে। মধ্যপ্রাচ্যের আকাশ এখন আর কেবল পশ্চিমা বিমানের দখলে নেই, সেখানে এখন রাজত্ব করছে রাশিয়ার বুদ্ধিমত্তা এবং চীনের প্রযুক্তি। আর এসব যদি পুরোটাই সত্য হয়, তাহলে এই মহা খেলায় ইরান এখন আর কেবল একাকী লড়াই করা কোনো রাষ্ট্র নয়, তারা এক বিশ্বব্যাপী শক্তিশালী জোটের অগ্রবাহিনী হিসেবে কাজ করছে। আগামী দিনগুলোতে এই সমীকরণ যেদিকে মোড় নেবে, তাতে পুরো বিশ্বের ভূরাজনীতিতে এক নতুন অধ্যায় রচিত হতে যাচ্ছে। ওয়াশিংটন যদি সময় মতো এই নতুন বাস্তবতা এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণ উপলব্ধি করতে না পারে, তবে মধ্যপ্রাচ্য থেকে তাদের স্থায়ী বিদায় এখন কেবল সময়ের ব্যাপার মাত্র, এমনটাই বলছেন অনেক বিশ্লেষক। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলার পর থেকেই একটি প্রশ্ন উঠছিল, ইরানের ঘনিষ্ঠ বন্ধু রাশিয়া তাহলে কি করছে? এ নিয়ে আলোচনা ছিল তুঙ্গে, কিন্তু কথায় আছে না দর্শক, ওস্তাদের মার শেষ রাতে। আর ভ্লাদিমির পুতিনের রাশিয়া ঠিক এই কাজটি করেছে, যাতে পুরো যুদ্ধের মরি ঘুরে যাচ্ছে। মার্কিন লক্ষ্যবস্তুতে হামলায় ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া, এমন অভিযোগ ঘিরে আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে। মার্কিন গণমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থ সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে সম্ভাব্য হামলার বিষয়ে ইরানকে গোয়েন্দা সহায়তা দিচ্ছে মস্কো। সংশ্লিষ্ট 3 জন কর্মকর্তার বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী মধ্যপ্রাচ্যে মার্কিন যুদ্ধজাহাজ ও সামরিক বিমানের অবস্থান সংক্রান্ত তথ্য ইরানকে সরবরাহ করছে রাশিয়া। এর মাধ্যমে সম্ভাব্য মার্কিন লক্ষ্যবস্তু শনাক্ত করতে তেহরানকে সহায়তা করা হচ্ছে বলে দাবি করা হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, ইউক্রেন যুদ্ধে কিয়েভকে দেওয়া মার্কিন গোয়েন্দা সহায়তার জবাব দিতেই রাশিয়া এখন ইরানকে বেছে নিয়েছে। দর্শক, আপাতদৃষ্টিতে মনে হচ্ছে ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করে রাশিয়া প্রতিশোধ নিতে পেরে আত্মতৃপ্তি পাচ্ছে বলেই ধারণা করা হচ্ছে। তবে রাশিয়া ঠিক কতটা পরিমাণে ইরানকে সহায়তা করছে সে বিষয়ে এখন স্পষ্ট তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট। প্রতিবেদনে আরো বলা হয়, গত শনিবার যুক্তরাষ্ট্র ইসরায়েল তেহরানের বিরুদ্ধে হামলা শুরু করার পর ইরানের সামরিক বাহিনীর মার্কিন লক্ষ্যবস্তু শনাক্ত করার সক্ষমতা কিছুটা কমে গেছে। এ বিষয়ে হোয়াইট হাউসের এক মুখপাত্র সরাসরি রাশিয়ার ইরানকে সমর্থন দেওয়ার অভিযোগ নিয়ে মন্তব্য করতে রাজি হননি। এদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ রাশিয়াকে সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র সবকিছু ট্র্যাক করছে এবং সেসব মাথায় রেখে যুদ্ধের পরিকল্পনা সাজানো হচ্ছে। শুক্রবার সিবিএস নিউজের 60 মিনিটস অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। হেগসেথ বলেন, যুক্তরাষ্ট্রের জনগণ নিশ্চিন্তে থাকতে পারেন, কে কার সঙ্গে কথা বলছে সে বিষয়ে তাদের কমান্ডার ইন চিফ প্রেসিডেন্ট ট্রাম্প পুরোপুরি অবগত। প্রকাশ্যে বা গোপনে যাই ঘটুক না কেন, তার কড়া জবাব দেওয়া হচ্ছে। যদিও ওয়াশিংটনের রুশ দূতাবাস এবং নিউ ইয়র্কে জাতিসংঘে রাশিয়ার স্থায়ী মিশনের পক্ষ থেকেও এই বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবু বিষয়টি বিশ্ব রাজনীতির বড় শক্তিগুলোর সম্পর্ক, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি এবং চলমান ভূরাজনৈতিক সংঘাতের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এ নিয়ে আজ আমরা একটু বিশ্লেষণ করতে চাই। আমরা আবারও ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনের দিকে একটু আলোকপাত করতে চাই। দর্শক, প্রতিবেদনে দাবি করা হয়েছে, রাশিয়া ইরানকে এমন গোয়েন্দা তথ্য সরবরাহ করছে যা মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনী বা মার্কিন স্বার্থের বিরুদ্ধে হামলার পরিকল্পনায় সাহায্য করছে। প্রতিবেদনে মার্কিন ও পশ্চিমা গোয়েন্দা সূত্রে বরাদ দিয়ে বলা হয়েছে, এই তথ্যের মধ্যে মার্কিন সামরিক গতিবিধি, ঘাঁটির অবস্থান এবং নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে তথ্য থাকতে পারে। কিন্তু কেন রাশিয়া ইরানকে সাহায্য করছে, চলুন দর্শক দেখে নেওয়া যাক। রাশিয়া বর্তমানে পশ্চিমা দেশগুলোর কঠোর নিষেধাজ্ঞার মুখে রয়েছে, বিশেষ করে ইউক্রেনে রাশিয়ার অভিযানের পর থেকে। এই পরিস্থিতিতে মস্কো পশ্চিমা বিরোধী বা পশ্চিমের সঙ্গে উত্তেজনাপূর্ণ সম্পর্ক রয়েছে এমন দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে আগ্রহী। ইরানও দীর্ঘ সময় ধরে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মুখে, ফলে দুই দেশের মধ্যে কৌশলগত সহযোগিতা বাড়ছে। তার উপর গত কয়েক বছরে রাশিয়া ইরানের মধ্যে সামরিক সহযোগিতা বাড়ার খবর এসেছে। বিশেষ করে ইউক্রেন যুদ্ধের সময় ইরানের তৈরি ড্রোন ব্যবহারের অভিযোগ রয়েছে রাশিয়ার বিরুদ্ধে। এই সহযোগিতা দুই দেশের মধ্যে পারস্পরিক নির্ভরতা তৈরি করেছে, ফলে গোয়েন্দা তথ্য বিনিময়ও সেই সম্পর্কের অংশ হতে পারে বলে মনে করেন কিছু সামরিক বিশ্লেষক। আরেকটি বিষয় হলো, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বড় সামরিক উপস্থিতি রয়েছে। যদি ওই অঞ্চলে মার্কিন বাহিনী বারবার হামলার মুখে পড়ে, তাহলে ওয়াশিংটনের উপর রাজনৈতিক ও সামরিক চাপ বাড়তে পারে। কিছু বিশ্লেষকের মতে রাশিয়া এ ধরনের পরিস্থিতিকে কৌশলগতভাবে ব্যবহার করতে চাইতে পারে। মার্কিন কর্মকর্তাদের মতে এই অভিযোগ সত্য হলে তা আন্তর্জাতিক নিরাপত্তার জন্য উদ্বেগজনক, কারণ গোয়েন্দা তথ্য সাধারণত অত্যন্ত সংবেদনশীল। যদি কোনো রাষ্ট্র সরাসরি আরেক রাষ্ট্র বা তার মিত্রগোষ্ঠীকে এমন তথ্য দেয় যাতে তৃতীয় কোনো দেশের বিরুদ্ধে হামলা চালানো যায়, তাহলে তার সংঘাতকে আরও ছড়িয়ে দিতে পারে। যদিও তারা বিষয়টি কৌশলে এড়িয়ে গেছেন, তবে ঘটনা আজ করতে পেরে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে তার সামরিক ঘাঁটিগুলোর নিরাপত্তা জোরদার করেছে। পাশাপাশি সম্ভাব্য হামলার বিষয়ে সতর্কতা বাড়ানো হয়েছে। ইরান যে রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র, এ নিয়ে কোনো সন্দেহ নেই। যুদ্ধ শুরুর পর ইরানে ইসরায়েল ও আমেরিকার হামলার তীব্র নিন্দা জানিয়েছিল মস্কো। পাশে থাকার বার্তা দিয়ে